এই ফ্রাইডেতে কি বাইরে যাবা রাফিন? হ্যাঁ, এই ফ্রাইডেতে সবগুলি প্রবলেম যে শেষ হবে এমন কথা নাই, বুঝছো? যতগুলো প্রবলেম জমছে ওগুলা জিনিস এই ফ্রাইডেতে করলাম, দেন এর পরের ফ্রাইডেতে বাকিগুলি শেষ করে এরপর পরীক্ষা নেব। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে আমাদের নতুন টপিক সার্কিট নিয়ে আমরা পড়া শুরু করব। সার্কিট স্যার এইসব আমরা ও লেভেলস থেকেই পড়ে আসছি। সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স গুলি ও লেভেলসে যেমন ছিল এ লেভেলসে একদম সেমই আছে, কোনো কিছু ডিফারেন্স নাই। কিন্তু আমরা বেসিক্যালি সার্কিটের দুইটা রুল আছে, বুঝছো? এরকম দুইটা রুল আমরা না জেনেই, যে এরকম রুল যে আছে এই জিনিসটা আমরা জানি না, কিন্তু ঠিকই আমরা কি করে আসছি, এগুলাকে ইউজ করে আসছি। ওকে, তো তাহলে এইগুলা নিয়ে আমরা বেসিক্যালি এখন ডিসকাস করব। ফার্স্ট অফ অল, এইগুলাকে বলা হয় কারশফস ল, ঠিক আছে? সো এই কারশফ নামের একজন মানুষ, সে কি করছে, সার্কিটের এরকম দুইটা ল সে ইন্ট্রোডিউস করছে। দুইটা ল কি কি? এই দুইটা ল অ্যাকচুয়ালি আমরা জানি। একটা, এক নাম্বারটা হলো জাংশন রুল, ঠিক আছে? জাংশন রুল অর কারেন্ট রুল, যেটাই বলো। তো এখন এখানের মধ্যে আমাদের এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, আর এটা আমাদের কি বলে? এটা আমাদের আরেকটা বলা হয় কারশফ ফার্স্ট ল আর কি, ঠিক আছে? ওইটা আমরা লিখলাম না, কারশফ ফার্স্ট ল কোনটা, সেকেন্ড ল কোনটা, ওইভাবে করে জানতে হবে না। আমাদের জাস্ট কোন ল কি মিন করে এই জিনিসটা বুঝলেই হবে। ওকে, তো এখন মনে করো জাংশন মানে তো সবাই বুঝি, তাই না? তো এখন আমরা এরকম ডিফারেন্ট কতগুলি পাত আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো, এই হলো আমার সেন্ট্রাল যে পয়েন্টটা, এই যে আমি গ্রিন কালার দিয়ে যেখানে একটু ড্র করলাম। তো এই জায়গাটাকে আমি কি বলবো, দিস ইজ দা জাংশন, ঠিক আছে? জাংশনটা কি, জাংশনটা হলো এরকম মিটিং পয়েন্ট। ওকে, যে ওরকম আমাদের অনেকগুলি ডিফারেন্ট পাথের একটা কি আছে, মিটিং পয়েন্ট আছে, যেটাকে আমরা কি বলি, জাংশন বলি। ওকে, সো এখন এই জাংশনের দিকে আমি এখন ডিফারেন্ট ডিফারেন্ট পাথ গুলা যে ড্র করছি, ওই পাথ গুলার আমি এক একটা নাম দেই, ঠিক আছে? I1, I2, I3, I4, I5, I6, I7, I8। ওকে, আচ্ছা, তো তাহলে এরকম ডিফারেন্ট কয়টা আমি নাম দিলাম, ঠিক আছে? তো এখন এখানের জন্য ব্যাপারটা দেখো, ধরো আমি একটার জন্য পাথ চেঞ্জ করি, না হলে একটা ডিফারেন্ট একটা কনফিউশন ক্রিয়েট হবে এটার জন্য আর কি, ঠিক আছে? ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমার কয়টা পাথ আছে এরকম, প্রভা? টোটাল 8টা পাথ আছে, ঠিক আছে? ওকে, সো এই টোটাল 8টা পাথের মধ্যে দেখো কয়েকটা পাথ কি করতেছে, এরোর ডিরেকশনটা, যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ টুয়ার্ডস দ্য জাংশন, তাই না? কতগুলাটা হলো জাংশনের দিকে আসতেছে, আর কয়েকটা জায়গায় কি হইতেছে, ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তাই না? তো জাংশনের থেকে দূরে চলে যাচ্ছে এমন কতগুলি ডিরেকশন আছে, আর এমন কতগুলি পাথ আছে, আর কতগুলি পাথের মধ্যে কি হচ্ছে, তারা ওই জাংশনের দিকে আসতেছে, ঠিক আছে? এখন এইগুলি দিয়ে আমাদের আসলে কি কাজ? এখানের আমাদের রুলটা হলো, জাংশন রুলটা কি বলে,
জাংশন রুলটা বলে হলো এরকম, total sum of current entering a point is equal to total sum of current exiting from that point. ঠিক আছে, তো তার মানে কি যে একটা স্পেসিফিক পয়েন্টের দিকে যত অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করবে ওই পয়েন্ট থেকে ঠিক সেম অ্যামাউন্ট অফ কারেন্ট কি করবে, এক্সিট করবে বা চলে যাবে আর কি। ঠিক আছে, তো তাহলে ব্যাপারটা কেমন, এখানে দেখো তো কোন কারেন্টের ডিরেকশন গুলা টুয়ার্ডস দা পয়েন্ট আসতেছে এরিক। এই I1 I2 I3 এরকম করে লেভেল করছে না, সো কোন কারেন্ট গুলি টুয়ার্ডস দা গ্রিন পয়েন্টের দিকে আসতেছে। এরিক কে শুনতে পাচ্ছ? আচ্ছা রাফিন বলো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এরিক, এখানে বললাম যে কোন কারেন্ট গুলা, এখানে আমি I1 I2 I3 এরকম করে লেভেল করছি না, সো কোন কারেন্টের ডিরেকশন গুলি টুয়ার্ডস দা গ্রিন পয়েন্ট ড্র করা আছে। I1, I2, I3, I4, I7. কোনটা কোনটা? I1, I2, I3, I4 আর I7. ভেরি গুড। তো তাহলে I1 I2 I3 I4 আর I7 এই কারেন্ট গুলা কি করতেছে, টুয়ার্ডস দা জাংশন আসতেছে, তাই না? তো তাহলে তাদের সামেশন will be equal to what, total amount of current exiting from that point. So তাহলে এক্সিট করতেছে কোন কোন গুলা, I5 I6 আর I8, তাই না? I5 I6 আর I8। সো তাহলে এইটা হলো আমাদের মেইনলি কারশফস ফার্স্ট ল বা কারশফের জাংশন রুল, যে সে কি বলে, total amount of current entering a point is equal to total amount of current exiting from that point. সো তাহলে ওভারঅল সাম যদি করি, এন্টারিং টাকে যদি পজিটিভ ধরি, এক্সিটিং টাকে যদি নেগেটিভ ধরি, সো তাহলে কি হবে, টোটাল কারেন্টের সামেশন করলে পরে কত আসবে আনিসা? 0 আসবে। কেন? বিকজ যতটুকু এন্টার করতেছে ততটুকু বের হয়ে যাচ্ছে, সো তাহলে যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ, এই দুটাকে প্লাস করলে কি হবে, ওভারঅল আসবে 0। আচ্ছা, সো তাহলে এইটা হলো আমাদের মেইনলি কি জাংশন রুল বা কারেন্ট রুল। এটা কিন্তু আমরা ছোটকালে যে সার্কিট করছি না ও লেভেলসে থাকতে সময়, ওই সময় ইউজ করে আসছি। কিভাবে দেখো, এই যে আমরা প্যারালাল সার্কিট ড্র করতাম, তাই না? এই যে আমরা এরকম প্যারালাল সার্কিট ড্র করতাম, তো মনে করো এই দিক দিয়ে আমাদের মেইন কারেন্ট আসতেছে, এই হলো আমাদের মেইন কারেন্ট আইটি, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট। তো এখন এই হলো আমার কি একটা জাংশন, রাইট? যে এই হলো আমার একটা জাংশন। তো এখন এই জাংশনে এসে কারেন্টটা কি হয়ে যায়, এরকম স্প্লিট হয়ে যায়, উপর দিয়ে যায় কিছু কারেন্ট I1, নিচে দিয়ে যায় কিছু কারেন্ট I2। তো এখন এই যে জাংশনে কি হইলো, এই জাংশনটার এখানে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করতেছে কত, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করতেছে হলো আইটি, আর এই জাংশন থেকে দূরে সরে যাচ্ছে কোন কোন কারেন্ট গুলা প্রভা, I1 আর I2, তাই না? তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো, ফর দিস জাংশন টোটাল কারেন্ট এন্টার করতেছে আর
ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট কি করবে, এক্সিট করবে। তো এর জন্য আমরা এমন ভাবে করতাম যে যতটুকু কারেন্ট আসতেছে, যে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এমন ভাবে করতাম না। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ল দ্যাট উই হ্যাভ অ্যাকচুয়ালি বিন ইউজিং ও লেভেলস থেকে, কিন্তু জাস্ট ল এর নামটা আমরা জানতাম না আর কি। এরকম সেম কথাটা এখানের জন্য বলা যায়। এখানেও তো আরেকটা জাংশন, এই যে এই জায়গাটা আরেকটা জাংশন, I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসতেছে। সো টুয়ার্ডস দ্য জাংশন আসলো I1 আর I2, আর অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন কি হচ্ছে, তাদের দুইজনের সামেশন মিলে কত হবে, আবার টোটাল কারেন্টের সমান হবে। তো তাহলে এখানের জন্য কাজটা কি, I1 and I2 entering the point, IT is exiting from that point. সো তাহলে এইটাই আমাদের বেসিক্যালি কি ছিল, কারশফের ফার্স্ট লটা। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে নাফিস? কারশফের ফার্স্ট ল বেসিক্যালি আমাদের বলতেছে কি, যতটুকু কারেন্ট কোন একটা পয়েন্টে এন্টার করবে, ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট ওই পয়েন্ট থেকে কি করবে, চলে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, তো তাহলে আমরা এখন এতটুকু রাখবো। আমরা 6:55 আবার ক্লাসটা রিজিউম করব, ঠিক আছে? নামাজ ব্রেকের পরে আমরা ক্লাসটা আবার রিজিউম করব। তখন আমরা কারশফের লুপ রুল দেখবো, যে ভোল্টেজ রুল, যেটা যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ কেন সমান থাকে। আমরা এটা অনেক বড় একটা কোয়েশ্চেন, সবারই ওরকম কনফিউশন থাকে। তো ওই জিনিসটা আমরা এই কারশফের লুপ রুল, যে কারশফের সেকেন্ড রুলটা যখন পড়বো, তখন আমাদের একদম কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন হইতো। যে প্যারালাল সার্কিটে যে পড়তাম, যে প্যারালাল সার্কিটে দুইটা কম্পোনেন্ট প্যারালালে থাকলে তাদের ভোল্টেজ সমান হবে, ওই জিনিসটার অ্যান্সারটা আজকে আমরা খুবই ভালো মতো লজিক ওয়াইজ পেয়ে যাব। ঠিক আছে, দেন আমাদের স্টুডেন্ট বুক থেকে আমরা রিডিং করবো এই ল গুলা নিয়ে কি লেখা আছে। ঠিক আছে, তো আমরা 6:55 সবে আবার রিজয়েন দিব। ওকে, সো তাহলে এখন আমরা আবার কন্টিনিউ করি, যে এখানের মধ্যে কাজটা কি। ফার্স্ট অফ অল, কারেন্ট রুল বা জাংশন রুল আমরা দেখছি ব্রেকের আগে। তো এখন আমরা লুপ রুল আর ভোল্টেজ রুলটা দেখবো। এই লুপ রুল এন্ড ভোল্টেজ রুলটাই আমাদের খুবই ভাইটাল একটা কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের কনফিউশনটা ক্লিয়ার করবে, যে একটা প্যারালাল সার্কিটে ভোল্টেজ কেন আমাদের কি থাকে, সেম থাকে। ওই ব্যাপারটা নিয়ে আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার হবে। মেইনলি লুপ রুলটা কি বলে, লুপ রুলটা এমন একটা কথা বলে যে ইন আ ক্লোজড লুপ total sum of PD rise and total sum of PD fall are equal। এর মানে কি, কোন একটা ক্লোজ লুপ, লুপ মানে কি, লুপ মানে হলো কোন একটা পাথ আর কি। যে এখানে মধ্যে মেইনলি কি হবে, লুপ মানে হলো তুমি যেই পয়েন্ট থেকে শুরু করবা, ঘুরে এসে তোমার ওই পয়েন্টে শেষ করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে তুমি যেই পয়েন্ট থেকে শুরু করছো, দেন থ্রু আউট দা সার্কিট তুমি এরকম ঘুরলা, দেন আবার ওই পয়েন্টে যখন ফেরত আসবা, তখন তোমার কি হলো, লুপটা কমপ্লিট হইলো আর কি। ঠিক আছে, যদি আমরা এই ব্যাপারটা এঁকে দেখাই কেমন হয় ব্যাপারটা, লেটস সি। যে দেখো, এই হলো আমাদের সেলটা আঁকলাম। ওকে, এই হলো আমাদের সেল। এই, তো এখন এখানের জন্য আমরা, এখানের মধ্যে লুপ কয়টা আছে, মেইনলি আমাদের মেজর লুপ বলা যায় দুইটা আছে। কেমন, আমরা যদি দেখি এখানের মধ্যে খেয়াল করো, যে এই যে পজিটিভ টার্মিনাল অফ দা সার্কিট থেকে শুরু হইলো, এই আসলো, এই গেল, এটা কি হইলো, এটা আমাদের একটা কমপ্লিট লুপ হইলো না আনিসা? আচ্ছা,
তো এখন এখানের মধ্যে দেখো যে টোটাল এখানের মধ্যে ভোল্টেজ রাইজ হবে কোথায় আর ভোল্টেজ ফল হবে কোথায় বলো তো? ফল হবে কম্পোনেন্টের অ্যাক্রসে এন্ড রাইজ হবে পাওয়ার সাপ্লাইয়ের উপরে। এক্সিলেন্ট। সো তাহলে পাওয়ার সাপ্লাইয়ের এখানে ভোল্টেজটা রাইজ করবে আর কম্পোনেন্টের ওখানে ভোল্টেজটা ফল করবে, রাইট? সো এখন এইটা হলো আমার একটা কমপ্লিট লুপ। সো তাহলে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিচ্ছে এই ভোল্টেজটা হলো আমার ইএমএফ, রাইট? আমরা পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করো এটাকে কি নামে ডাকি? পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করো এটাকে আমরা ইএমএফ নামে ডাকি। তো তাহলে পাওয়ার সাপ্লাই কতটুকু ভোল্টেজ সাপ্লাই করতেছে বা এখানে এই লুপটার মধ্যে ভোল্টেজ রাইজ হচ্ছে কতটুকু? এইখানের মধ্যে ভোল্টেজটা রাইজ হচ্ছে ইএমএফ সমান। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ভোল্টেজটা ফল করবে তাহলে কোথায়? এটা মনে করো R1, সো তাহলে এই হলো V1। যে R1 এর অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালুটা কত? R1 এর অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালুটা বললাম আমি V1। সো তাহলে total amount of voltage rise is equal to total amount of voltage fall. সো তাহলে ফর দা হোয়াইট কালারড লুপ, যে হোয়াইট কালার দিয়ে যে লুপটা আঁকছি এই লুপের জন্য কি হবে? টোটাল ভোল্টেজ রাইজ হলো ইএমএফ সমান ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ ভোল্টেজটা কে পাচ্ছে? R1 নামের যে রেজিস্টরটা সে পাচ্ছে। এখন আমাদের আরেকটা লুপ আছে, আরেকটা লুপ আমাদের কোনটা? আবার এখানে পজিটিভ থেকে শুরু জার্নি, এই আসলো এইটা। এইটা আমাদের আরেকটা কমপ্লিট পাথ হইলো না নাফিস? তো এইখানের মধ্যে এই যে আমাদের সেকেন্ড যে লুপটা আঁকলাম ইয়েলোইশ কালার দিয়ে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এখানে নিচে আমাদের রেজিস্টর আছে একটা R2, ঠিক আছে? আর R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V2। তো এখন এখানে ভোল্টেজ রাইজ হচ্ছে কত? ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু দ্য ইএমএফ আর ভোল্টেজ ফলটা হচ্ছে কত? V2। তো এখন এখানে থেকে কিন্তু আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেট আপ হয়ে গেছে, দেখছো? যে দুইটা কম্পোনেন্ট যারা কি আছে, যে দুইটা যারা নাকি প্যারালেল টু ইচ আদার, এই R1 এন্ড R2 তারা দুজন যে প্যারালেল টু ইচ আদার, তাদের দুজনের ভোল্টেজ কি সমান সমান হইতেছে না আনিসা? হ্যাঁ ভাইয়া। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? যে এখানের মধ্যে আমাদের লুপের রুলটা কি, যে কোন একটা কমপ্লিট লুপের জন্য টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ আর ফলের অ্যামাউন্ট কি হবে? সমান সমান হবে। তো তাহলে এখানে আমাদের লুপ আঁকছি আমরা দুইটা, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ভোল্টেজ রাইজ ইএমএফ সমান আর সাদা কালার লুপে একটা জায়গাতেই শুধু ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো তাহলে সে একাই কি পাচ্ছে? পুরো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাচ্ছে ইএমএফ সমান। ওরকম সেম ওয়েতে নিচের লুপটা যে ইয়েলোইশ কালার দিয়ে যে লুপটা ড্র করছি ওখানের মধ্যে কি হয়? ওখানেও একটা মাত্রই কম্পোনেন্ট আছে। তো তাহলে সে একাই কি পাবে? পুরো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে, তাই না? তো তাহলে এখানে থেকে আমরা ওরকম লজিক্যালি বলতে পারি কি, যে যখন নাকি দুইটা কম্পোনেন্ট প্যারালেল টু ইচ আদার থাকবে, অর মোর স্পেসিফিক্যালি যখন নাকি তারা জাস্ট প্যারালেল ব্রাঞ্চে যখন আছে, তো দুটোটা প্যারালেল ব্রাঞ্চের জন্য টোটাল ভোল্টেজ কি হবে? সমান হবে আর কি, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে আমরা আর একটু এক্সপ্যান্ড করব। কেমন এই জিনিসটা আমরা এমন ভাবে দেখতে পারি, আমরা নিচে আর একটা সার্কিট ড্র করি, ঠিক আছে?
ওকে, সো এখন R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V1, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V2, R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V3। ওকে, তো এখন এখানের জন্য আর পাওয়ার সাপ্লাই কত ভোল্টেজ দিচ্ছে, ইএমএফ সমান ভোল্টেজ দিচ্ছে। এখন এখানের জন্য কে বলবা প্রভা বলো তো, এখানের মধ্যে লুপ আছে কয়টা? আচ্ছা, প্রভা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তো এখানের মধ্যে বেসিক্যালি লুপ আছে হলো আমাদের দুইটা, ঠিক আছে? কেমন? আমরা কোন একটা পয়েন্ট থেকে শুরু করলাম, সরি, আমরা যেই পয়েন্ট থেকে শুরু করলাম ওই পয়েন্টে যদি ঘুরে ফেরত আসতে পারি তো তাহলে ওইটা কি হবে, একটা কমপ্লিট লুপ হবে। তো তাহলে এই যে আমরা কি করলাম, হোয়াইট কালার দিয়ে একটা কমপ্লিট লুপ আঁকলাম। তো এখন এই হোয়াইট কালার লুপটার মধ্যে ভোল্টেজ রাইজ হওয়ার জায়গা কোনটা আর ভোল্টেজ ফল হওয়ার জায়গা কোনটা? কোশিয়া? এই লুপটার মধ্যে, হোয়াইট কালার লুপটার মধ্যে ভোল্টেজ রাইজ হওয়ার জায়গা কোনটা আর ফল হওয়ার জায়গা কোনটা? ভোল্টেজ রাইজ কোথায় হয়? আচ্ছা, কোশিয়ার কথা কি তোমরা শুনতেছো? আমি শুনতে পাচ্ছি না আর কি। ও মাইক আনমিউট করতেছে কিন্তু আমি কিছু শুনতেছি না। স্যার সাউন্ড আসছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওর মনে হয় মাইক্রোফোনে ওরকম প্রবলেম করতেছে। তো এখন এটা কে বলবা? আনিসা বলো তো, এখানের মধ্যে ভোল্টেজ রাইজ করতেছে কোথায়? পাওয়ার সাপ্লাই, তাই তো? হ্যাঁ, power আর supply, ভোল্টেজ ফল করতেছে কোথায়? R1 এর অ্যাক্রসে। R1, তো তাহলে এখানের জন্য বলা যায় কি, যে সরি, ইএমএফ ইজ ইকুয়াল টু V1। দেন এরকম সেম ওয়েতে আমরা যদি কি করি, সেম ওয়েতে আমরা যদি নিচের লুপের জন্য আঁকি, ব্লু কালার দিয়ে এই লুপটা আঁকলাম। এখন এখানের জন্য এটা কে বলবা? রাইসা বলো তো, যে এখানের মধ্যে ভোল্টেজ ফল করার জায়গা কয়টা? দুইটা ভাইয়া। দুইটা, ভেরি গুড। R2 আর R3 এরা হলো, এই দুইটা হলো কম্পোনেন্ট, তারা ভোল্টেজ ইউজ করবে। সো তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজটা ফল হবে আর পাওয়ার সাপ্লাইয়ের ওখানে যে ইএমএফটা পাচ্ছে ওখানে ভোল্টেজ রাইজ করবে, তাই তো? তো তাহলে এখানের জন্য দেখো টোটাল ভোল্টেজ ফল করতেছে, সরি, টোটাল ভোল্টেজ ফল করতেছে V2 আর V3 তে, আর তাদের দুইজনের ভোল্টেজের সামেশনের সমান কি হবে? পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করতেছে ওইটা। ওকে, তো এইগুলা সার্কিটের রুল গুলা আমরা আগে জানতাম না, আমরা ডিরেক্টলি এগুলা তোমাদেরকে বলে দিয়ে আসছিলাম যে প্যারালাল ব্রাঞ্চ গুলাতে ভোল্টেজটা কি থাকবে, সমান সমান থাকবে। কিন্তু এইটা হলো আমাদের বেসিক অ্যাকচুয়ালি কি রিজনিংটা, যে কেন, যে এটা হলো আমাদের কারশফের একটা রুল। ওকে, যে কোনো একটা কমপ্লিট পাথে তুমি একটা ব্যাপার খেয়াল করো, যে যতটুকু এনার্জি রাইজ হবে ভোল্টেজটা আসলে কি, আমরা এগুলা নিয়ে ডিটেইলে আবার নেক্সট ক্লাসে আসবো, যে ভোল্টেজ, কারেন্ট, চার্জ এইসবের ডেফিনেশনস গুলি আরো বেশি ডেপথে পড়বো। কিন্তু এখনের জন্য ব্যাপারটা খেয়াল রাখো, ও লেভেলস আমরা কি পড়ছিলাম, ভোল্টেজ কি জুলস পার কুলাম, রাইট? তো তার মানে পার কুলাম অফ চার্জ কে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করা হচ্ছে, আর পার কুলাম চার্জ কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ আপ করতেছে, এইটাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি, তাই না? তো এখন এই ভোল্টেজটা তাহলে কি, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য এনার্জি সাপ্লাইড অর এনার্জি ইউজড আপ, এমন হলো ব্যাপারটা। তো তাহলে ভোল্টেজটাকে আমরা নরমালি এখনের সেন্সে এনার্জি হিসেবে ট্রিট করতে পারি।
তা আমরা ব্যাপারটা এমন ভাবে বলতে পারি, কি বলতে পারি, যে এনার্জি যতটুকু ইনপুট আসবে, তাই না, যতটুকু এনার্জি ইনপুট হবে, আউটপুট এনার্জিটা কি ইনপুটের থেকে কখনো কম হয়? যতটুকু ইনপুট দেই আমরা সবসময় কিন্তু আউটপুটটা কি হবে, ইনপুটের সমান হবে। ব্যাপারটা তোমাদের যে কোনো প্রসেসের জন্য তুমি আর্গুমেন্ট করতে পারো। কেমন? আগে আমরা স্যাঙ্কি ডায়াগ্রাম আঁকতাম, তাই না? স্যাঙ্কি ডায়াগ্রামের এখানের মধ্যে কি ছিল, ইউজফুল এনার্জিটা এরকম স্ট্রেট অ্যারো দিয়ে ড্র করতাম, আর ওয়েস্টেড এনার্জিটা এরকম নিচের অ্যারো দিয়ে ড্র করতাম। কিন্তু ইউজফুল হোক আর ওয়েস্টেড হোক, দোনোটাই কি আমাদের এনার্জি আউটপুট, তাই না? ইউজফুল হোক বা ওয়েস্টেড হোক, যেটাই হোক, এটা তো এনার্জি আউটপুট হিসেবে পাচ্ছি। তো তাহলে এনার্জি ইনপুট যতটুকু, ইউজফুল আউটপুট এইটা, নন ইউজফুল আউটপুট এইটা। কিন্তু আমাদের কি হচ্ছে, টোটাল এনার্জি ইনপুট ইজ ইকুয়াল টু কি হবে, অলওয়েজ টোটাল এনার্জি আউটপুট হবে। ওয়াই? বিকজ এনার্জি তো আমাদের কি থাকতে হবে, কনজার্ভ থাকতে হবে, তাই না? তো তাহলে in order for the total energy to remain conserved, so তাহলে কি হবে, total voltage rise and total voltage fall throughout a complete loop must be the same. So তাহলে পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজটা সাপ্লাই করবে, ঘুরে এসে আবার যখন পাওয়ার সাপ্লাই আসবে তখন কি হবে, পাওয়ার সাপ্লাই থেকে যে ভোল্টেজটা পাইছে ওই ভোল্টেজটা পুরোটা ইউজ আপ করে দেন ইভেন্চুয়ালি আবার কি হবে, পাওয়ার সাপ্লাই ফেরত আসবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের সার্কিটের মেইন কনসেপ্ট। তো তাহলে আমরা দুইটা মেইন জিনিস পড়লাম আজকে। ফার্স্ট অফ অল জাংশন রুল বা কারেন্ট রুল, যেটা কি বলে, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট। আর লুপ রুলটা কি, একটা ক্লোজড লুপে, মানে যেই পয়েন্ট থেকে শুরু করতেছো ওই পয়েন্টে যদি ফেরত আসো, তো তাহলে কি হবে, টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল সমান সমান হবে। ওকে, এই দুইটা ব্যাপার নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, রাফিন বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা লুপ রুলের ছোট্ট একটা জিনিস বাকি আছে। হ্যাঁ, ছোট এই ব্যাপারটা আমরা একটু দেখবো। এটা আমাদের স্টুডেন্ট বুকে একটু পরে পাবো, তো স্টুডেন্ট বুকটা পুরোটা আমরা গো থ্রু করবো, লাইন বাই লাইন রিডিং করে পরে দেখবো। সো বিফোর গোয়িং টু দ্য স্টুডেন্ট বুক এন্ড গেটিং কনফিউজড, আমরা ফার্স্টে একটু একটা ব্যাপার জেনে নেই, তাহলে পরে আমাদের কাছে ব্যাপারটা ইজি হবে। যে মাত্র যে লুপের ডেফিনেশন বললাম, লুপ মানে কি, তুমি যেই পয়েন্ট থেকে শুরু করবা ঘুরে এসে ওই পয়েন্টে শেষ করতে পারলেই কি হয়, একটা লুপ তৈরি হয়ে যায়, নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন ব্যাপারটা দেখো তো, আমি এখন যেটা আঁকবো এইটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো আর কি। আমি প্রথমে যখন বলতেছিলাম যে এখানের মধ্যে লুপ আছে টোটাল কয়টা, বলছিলাম যে মেজর লুপ আমাদের বলা যায় দুইটা আছে, কিন্তু এখানের মধ্যে কিন্তু আরো একটা লুপ আমরা সুন্দর মতো আঁকতে পারি। বলতো কোনটা? এই পয়েন্ট থেকে শুরু করে এই যে এইভাবে করে ঘুরে আসলে পরে এটা একটা লুপ হইলো না, নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমরা একটা লুপ বানাইলাম, এই লুপটা দিয়েও তো আমাদের লুপ রুলটা অ্যাপ্লাই হওয়া উচিত, নাকি আনিসা? এটা লুপ কিভাবে হইলো? লুপ কিভাবে হলো দেখো, এই যে এই পয়েন্ট, সরি, এই যে এইটা হলো আমার স্টার্টিং পয়েন্ট, এই গেলাম এই গেলাম এই গেলাম, এই ফেরত আসলাম। তাহলে যেই পয়েন্ট থেকে শুরু করছি ওই পয়েন্টে ফেরত আসছি না? হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠিক আছে, তো তাহলে এটা হলো মেইনলি লুপ, মানে হলো একটা নট, মানে একটা গিট টু আর কি। ঠিক আছে, যে যেখান থেকে শুরু করব ওখানে এসে
শেষ হবে এমন টাইপের ব্যাপার। তা এখন এই যে আমরা একটা লুপ বানাইলাম, আমি বুঝছি তুমি ফার্স্ট টাইম কনফিউজ হয়েছো কেন, তুমি ভাবছো যে কারেন্টটা তো ওই দিক দিয়ে চলে যাবে। ইয়েস, আমরা কারেন্টের ব্যাপারটা এখানের মধ্যে আসবো। ওকে, এই ব্যাপারটাই আমাদের কনসেপ্টটা একদম ফুল ক্লিয়ার করে দিবে। এন্ড এইটা খুবই ভালো একটা চেঞ্জ আনছে এডএক্সেল। আগের সিলেবাসে এই লুপ রুলটা নিয়ে এত বেশি ফোকাস করে নাই, এখন তারা নতুন সিলেবাসে এই ফোকাসটা নিয়ে আসছে, যেটা তোমাদের বাংলা মিডিয়ামের এইচএসসি সিলেবাস নিয়ে যখন পড়বা তখন ওদের ইলেকট্রিসিটি বুঝতে একটু হেল্প হবে। ওদের গুলা একটু ডিফারেন্ট কিসিমের ম্যাথ, কিন্তু তাও আগে থেকে এই কনসেপ্টটা একটু ভালো মতো বুঝে রাখলে পরে অনেক কিছুই পারবা আর কি। সো এখন আমরা যদি এখানের জন্য কনসেন্ট্রেট করি, দেখো আমাদের লুপের ডিরেকশনটা কেমন এইটা একটা ম্যাটার করবে, আর কারেন্টের ডিরেকশন কেমন ওইটাও। আচ্ছা, সো আমরা লুপটাকে আঁকি। সরি, লুপটা আঁকা আছে এমন থাকলো। এখন তুমি লুপটাকে কিভাবে কনসিডার করবে এটা তোমার উপর, ঠিক আছে? তো এখানের জন্য আমি ফার্স্টে কারেন্টের ডিরেকশনটা আঁকি, যে মেইনলি কারেন্টের ডিরেকশনটা কি। ব্লু কালার দিয়ে আমি কি ড্র করতেছি, সবে এই ব্যাপারটা খুবই কেয়ারফুলি খেয়াল করবা, এটা খুবই ভাইটাল একটা কনসেপ্ট, ঠিক আছে? স্টুডেন্ট বুক দেখলে একটু কষ্ট হবে এটা বুঝতে, তো এর জন্য আমরা এখান থেকে আগে ক্লিয়ার করে নিচ্ছি। তো ব্লু কালার দিয়ে আমি কি ড্র করতেছি, যে কারেন্ট অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে মুভ করতেছে, তাই না? সো ব্লু কালার দিয়ে আমি কি ড্র করলাম, ডিরেকশন অফ কারেন্ট। ওকে, তো ব্লু কালার দিয়ে আমি ড্র করলাম ডিরেকশন অফ কারেন্ট। নাও আমাদের মেইন যে কাজটা, এখন লুপ তো আমাদের এইটা, তো লুপটাকে আমি দুই ভাবে কভার করতে পারি। কিভাবে? ইদার আই ক্যান গো ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, বলে এটা তো ক্লকওয়াইজ, তো আমি ইদার কি করতে পারি, ক্লকওয়াইজ ডিরেকশনে যাইতে পারি, যে এই পয়েন্ট থেকে শুরু করলাম, দেন ক্লকওয়াইজ ডিরেকশনে যে এই পয়েন্টে ফেরত আসলাম, এটা করা যায়। অর আরেকটা কাজ কি করা যায়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে এরকম, যে এই পয়েন্ট থেকে শুরু করলাম ওই পয়েন্টে ফেরত আসলেই তো হইলো নাকি? লুপ বানানোর জন্য যে পয়েন্ট থেকে শুরু করছো ওই পয়েন্টে ক্লকওয়াইজ যাই নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, আমার ঘুরে ফেরত আসলেই হইছে। কিন্তু এই ডিরেকশনটা আমাদের খুবই ভাইটাল একটা ফ্যাক্টর, ওইটা নিয়ে আমি দুইটা আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে এখন ডিসকাস করব। ওকে, তো আমি ফার্স্টে ক্লকওয়াইজ ডিরেকশন দিয়ে দেখাই। হ্যাঁ, ক্লকওয়াইজ ডিরেকশন দিয়ে দেখাবো। এই 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 আচ্ছা, তো এখন তোমাদের কনফিউশনটা একটা জায়গায় রেজ করতে পারে, কোন জায়গায়, যে তোমরা বলতে পারো এখানে তো দোনোটাই কি কম্পোনেন্ট, তাই না? এখানে দোনোটাই হলো কম্পোনেন্ট, তো তাহলে দোনো জায়গায় কি হবে, ভোল্টেজ ফল করবে, তাই না? এখানে মধ্যে তোমাদের কাছে মনে হবে যে দোনোটা জায়গাতে কি হচ্ছে, ভোল্টেজটা ফল করতেছে। কিন্তু আমাদের এখন ভোল্টেজটা আমরা কি করব, উই উইল টেক দ্য ডিরেকশনস অ্যাজ ওয়েল। এইখানের মধ্যে দেখো আমরা এই কনসেপ্টটা লিখে রাখি, এটা তোমরা সাইড নোটে ছোট করে লিখে রাখো, তাহলে মনে থাকবে। ইফ the direction of the loop and direction of current are same, ভোল্টেজ রাইজ করে, বা আমরা ধরবো যে পজিটিভ ভোল্টেজ, আর উল্টাটা হলে কি নেগেটিভ। if the direction of the loop and direction of current are opposite, so তাহলে তখন কি হবে, ভোল্টেজ ফল করবে বা নেগেটিভ ভোল্টেজ।
ঠিক আছে? তো তাহলে এখন তোমাদের অ্যাকচুয়ালি বুঝে যাওয়ার কথা যে আমি অ্যাকচুয়ালি কোন পয়েন্টটা এখানে মধ্যে কাজ করব। দেখো ব্লু কালার যেটা ছিল, সরি ব্লু কালারটা দিয়ে একটি, তো ব্লু কালার দিয়ে আমি কি ড্র করছিলাম, যে কারেন্টের ডিরেকশনটা ড্র করছিলাম না আনিসা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আমি যদি R1 এর অ্যাক্রসের ভোল্টেজটা কনসিডার করি, তো R1 এর অ্যাক্রসে আমার কি হচ্ছে, পজিটিভ ভোল্টেজ নাকি নেগেটিভ ভোল্টেজ? পজিটিভ। পজিটিভ ভোল্টেজ, বিকজ R1 এর ওখানে কি কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন। প্রভাব বুঝতে পারতেছো? লুপের ডিরেকশন বলতে কোনটা, ওই যে সাদা কালার দিয়ে যে আমি লুপটা নিছি না, যে ক্লকওয়াইজ ডিরেকশনে যাব ওইটা, ঠিক আছে? তো তাহলে R1 এর জন্য লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন কি সেম, রাইট? সো তাহলে R1 এর অ্যাক্রসে ভোল্টেজটা হবে কি, যে V1 টা হবে হলো পজিটিভ, আর R2 এর অ্যাক্রসে কি হচ্ছে, R2 এর এখানে দেখো কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন কি সেম নাকি অপোজিট? অপোজিট। অপোজিট। সো তাহলে এখানের জন্য আমার ভোল্টেজটা কি হবে, নেগেটিভ। সো এখন কি বলা আছে, টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল হবে সমান। তো তাহলে টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফলের যদি আমি সামেশন করি, তো তাহলে ওভারঅল সামেশন আমাদের আসবে কত, 0, তাই না? অর এমন বলতে পারি কি, যে V1 is equal to V2, এমন টাইপের ব্যাপার। এই জিনিসটা আমি কেন দেখাইলাম, এটা তোমরা স্টুডেন্ট বুকের ম্যাথ একটু পরে আমরা যখন দেখবো তখনই বুঝবা, ঠিক আছে? তো মাত্র যে কনসেপ্টটা বুঝাইছি এটা জাস্ট তোমাদের মাথায় রাখলে হবে কি, ইউ ক্যান টেক দ্য লুপ ইন এনি র্যান্ডম ডিরেকশন ইউ ওয়ান্ট। তুমি যেই পয়েন্ট থেকে শুরু করছো নাফিস, তুমি যেই পয়েন্ট থেকে জার্নি শুরু করবা, ঘুরে এসে ওই পয়েন্টে ফেরত আসতে পারলেই হইলো, ওকে? তো এখন তুমি যেই ডিরেকশনে ঘুরলা ওই ডিরেকশনটা কি হবে, দ্য ডিরেকশন অফ দ্য লুপ, ওকে? তো লুপের ডিরেকশনটা তুমি মাথায় রাখলা, আর অ্যাকচুয়ালি কারেন্টটা কোন ডিরেকশনে ফ্লো করতেছে ওই জিনিসটা মাথায় রাখলা। তো তখন তুমি যে কোনো এরকম আননোন ভ্যালু থাকলে পরে ওগুলাকে ডিটারমাইন করতে পারবা, ঠিক আছে? ওইসব ব্যাপারগুলো আমরা এখন স্টুডেন্ট বুক থেকে দেখবো। তো এখন মাত্র যেটা দেখাইছি এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এখন ইলেকট্রিক সার্কিট রুলস কি কি শিখবো আমরা এখানে? আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ডিস্ট্রিবিউশন, হ্যাঁ বলো। আরেকবার একটু রিপিট করা যাবে, আমার নেট ছিল না। এখানে আমাদের মেইনলি কথাটা কি, লুপ রুলের কথাটা হলো যে কোন একটা কমপ্লিট লুপের জন্য টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল সমান সমান হবে, ঠিক আছে? তো এখন আমরা এখানে মধ্যে যদি কোনো লুপের মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই না থাকে, তো তাহলে হাউ টু সে কোন জায়গায় ভোল্টেজ রাইজ হচ্ছে কোন জায়গায় ভোল্টেজ ফল হচ্ছে। তো তখন আমাদের কি করা লাগবে, we will have to take the direction of the loop into consideration, যে লুপ আমাদের কিভাবে ক্রিয়েট হয়, যেই পয়েন্ট থেকে শুরু করলাম ঘুরে এসে ওই পয়েন্টে ফেরত আসতে পারলেই we created a loop, তাই না? তো তাহলে আমাদের লুপের ডিরেকশনটা কনসিডারেশনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, আর আরেকটা কি, কারেন্ট অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে মুভ করতেছে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো তখন দেখবা অলওয়েজ কি হয়ে যাবে, আমরা এমনিতেই যদি তোমাকে লুপ রুল ইউজ করতে নাও দিতাম, যদি বলতাম যে R1 আর R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হলো V1 V2, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন V1 V2, তুমি এমনিতেই বলে দিতে পারবা যে V1 আর V2 হবে কি সমান সমান। বাট অ্যাকচুয়াল রিজনটা কি, অ্যাকচুয়াল রিজনিংটা হলো আমাদের এরকম লুপ রুল দিয়ে বের করা যায়, এই ব্যাপারটাই দেখাইছি, বুঝছো? জি। তো মেইন কনসেপ্টটা হলো যে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন যদি সেম হয় ওখানে ভোল্টেজ রাইজ হবে, আর কারেন্টের ডিরেকশন ভোল্টেজের কি বলে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন যদি অপোজিট হয় সো তাহলে ওখানে ভোল্টেজ ফল করবে, এমন। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে আমরা শিখবো কি, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন আ সার্কিট ইজ আ কনসিকুয়েন্স অফ চার্জ কনজারভেশন। ওই যে আমরা যেটা পড়লাম না, জাংশন রুল যেটা পড়লাম, ওখানে অ্যাকচুয়ালি কি
total amount of current entering a point is equal to total amount of current exiting from that point. So তাহলে ওটা কি হচ্ছে, চার্জ কনজারভেশন মেইনটেইন করতেছে। আর ভোল্টেজেরটা কি হয়, টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল হলো সমান সমান। সো তাহলে এটা কিসের কনজারভেশন, কনজারভেশন অফ এনার্জি, তাই না? সো এটা বলতেছে যে আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ডিস্ট্রিবিউশন অফ পটেনশিয়াল ডিফারেন্সেস ইন আ সার্কিট ইজ আ কনসিকুয়েন্স অফ এনার্জি কনজারভেশন, আর মেক ক্যালকুলেশন বেসড অন সার্কিট এন্ড ভোল্টেজ, বেসড অন কারেন্ট এন্ড ভোল্টেজ সার্কিট রুলস। সো তাহলে এই যে Gustav Kirchhoff was a Prussian physicist working in the middle of the 19th century. He made important contributions to several areas of physics, and there are also laws named after him in spectroscopy and thermochemistry. The electrical circuit rules presented here sometimes carry his name. Okay, so তাহলে এই রুল গুলাকে কারেন্ট রুলও বলা হয় বা কারশফ রুলও বলা হয়, ভোল্টেজ রুলও বলা হয় বা কারশফ রুল বলা হয়, এমন টাইপের ব্যাপার। তো এটাই বলছে যে মাঝে মাঝে তার নাম দিয়েও স্টেট করা হয় আর কি, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, কারেন্ট রুলটা এটা একদম ইজি। ইলেকট্রিক কারেন্ট রুল, ইলেকট্রিক কারেন্ট রুল, the algebraic sum of the currents entering a junction is equal to 0. তো তার মানে কি algebraic sum বলতে কি বোঝাচ্ছে, এন্টারিং কারেন্টটাকে পজিটিভ ধরতেছে, এক্সিটিং কারেন্টটাকে নেগেটিভ ধরতেছে, এরকম। তো তাহলে সবগুলোকে সাম আপ করলে পরে টোটাল কত হবে, 0 হবে। তো তাহলে এই যে সামেশন, সামেশনের সাইন হলো এটা। তো তাহলে সামেশন অফ কারেন্ট ইজ ইকুয়াল টু কত, 0। তো বলতেছে কি যে ইন অর্ডার টু কনজার্ভ ইলেকট্রিক চার্জ, the sum of all currents arriving at any point such as a junction in a circuit is equal to the sum of all the current leaving that point. তো এটা আমাদের অ্যাকচুয়ালি এত বেশি ডিটেইলে বলার কিছু না, এটা তোমরা নিজের এমনিতে বুঝতে পারতেছো। যে এই একটা পয়েন্ট মনে করো জাংশন, এই জাংশনে কারেন্ট আসতেছে 0.8। তো তাহলে এই জাংশন থেকে যেই কারেন্টটা চলে যাবে ওই কারেন্ট গুলোর সামেশন কত হবে, 0.8 এর সমান হবে। তো এখান থেকে কারেন্ট যাচ্ছে কি, এইটা আর এইটা। সো 0.4 আর 0.4, তো এই 0.4 0.4 প্লাস করলে কি হচ্ছে, I1 এর সমান হয়ে যাচ্ছে। সো তাহলে এখানের মধ্যে বুঝলাম কি, টোটাল কারেন্ট যতটুকু এন্টার করলো ততটুকু অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিট করতেছে, এমন টাইপের ব্যাপার। তো এটা আমরা অলরেডি নোটপ্যাডেও দেখে আসছি। সো হোপফুলি এখানে কোনো প্রবলেম হওয়া উচিত না। এখানে ওইটা নিয়ে বলছে, আমরা এটা লাইন বাই লাইন আর করলাম না, আমরা ভোল্টেজ রুলটার মধ্যে চলে যাই। ইলেকট্রিক্যাল ভোল্টেজেস রুল কি বলে, ইন অর্ডার টু কনজার্ভ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যারাউন্ড এনি ক্লোজড লুপ, ঠিক আছে, কোন একটা ক্লোজড লুপের জন্য কনজারভেশন অফ এনার্জির অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে চাই, মানে কি অলওয়েজ তো এনার্জি কনজার্ভ থাকবেই। সো তাহলে একটা লুপের মধ্যে ওই কনজারভেশন অফ এনার্জিটাকে আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি, ওই ব্যাপারটা বলতেছে যে ইলেকট্রিক্যাল ভোল্টেজেস রুল কি বলে, the sum of EMFs in a কি বলে is equal to the sum of PDs across the loop, or কি বলে around the loop। তো সাম অফ ইএমএফ বলতে কি বোঝাচ্ছে আনিসা, ভোল্টেজ রাইজ, তাই না? যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিবে ওটা ওখানে ভোল্টেজ রাইজ হবে। আর অ্যারাউন্ড দ্য লুপ যত মুভ করবে তখন কি ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টের ভিতর দিয়ে যাবে, তো তখন তাদের অ্যাক্রসে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে ওখানে কি হবে, ভোল্টেজটা ফল করবে। তো তাহলে আমরা যেটা লিখে আসছিলাম নোটপ্যাডে ওইটা লিখলেও কোনো প্রবলেম নাই, যে সাম অফ পিডি রাইজ and sum of PD fall সমান সমান হবে, ঠিক আছে? তো ওই কথাটা এখানের মধ্যে বলতেছে যে note that a loop being considered might not be the whole of a circuit, মানে কি সার্কিটের পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত এই যে সব সময় আসবে এমন কোনো কথা নাই। লুপটার মেইন রিকোয়ারমেন্টটা কি, কমপ্লিট হইতে হবে, মানে যেই পয়েন্ট থেকে শুরু করছো ঘুরে এসে ওই পয়েন্টে আসতে পারলেই হইছে। ওকে, তো ওই ব্যাপারটাই আমরা যে লাস্টের যে এক্সাম্পলটা দেখে আসলাম না, এই যে এইটা, এই লুপটা নিয়ে তারা একটু পরে ডিসকাস করবে, ওইটা নিয়ে ডিসকাশন যেন তোমরা ইজিলি বুঝতে পারো এর জন্য আগে থেকে দেখায় রাখলাম। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, the only requirement is that the loop is complete, যে আমাদের মেইনলি লুপ রুলটা অ্যাপ্লাই করার জন্য মেইন রিকোয়ারমেন্টটা কি, লুপটাকে কমপ্লিট হইতে হবে, মানে তুমি লুপের যেখান থেকে জার্নি শুরু করছো ঘুরে এসে এখানে জার্নি শেষ করতে হবে, তাহলেই
এটা হবে তোমার একটা কমপ্লিট লুপ। তো তাহলে বলতেছে কি, নোট অলসো দ্যাট দ্য পটেনশিয়াল ডিফারেন্সেস referred here are defined as being the products of components, currents and resistances। তো তার মানে পিডিটা কি, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো এটা আমরা নরমালি জানি যে ওহমস ল থেকে V = IR, ওই কথাই বলতেছে যে as per ওহমস ল। তো এখন বলতেছে কি, সো if we isolate a particular closed loop, যে কোন একটা পার্টিকুলার লুপ নিয়ে যদি আমরা কাজ করি তো কি হবে, it may have potential differences with positive values and with negative values when the current flows in the opposite direction। তো এই কনসেপ্টটা আমরা মাত্র লিখে আসছি না প্রভা, যে লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যদি অপোজিট হয় তো তখন আমরা কি বলবো, এটাকে নেগেটিভ ভোল্টেজ বলবো। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবা, তাহলে পরে এই লুপ রুল গুলাতে আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, সো এখন এই সার্কিটটা নিয়ে তারা কয়েকটা এক্সাম্পল ম্যাথ দেখাবে যেগুলো আমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়া উচিত না। লেটস সি ফিগার সি। In figure C, consider the voltages across the around the closed loop that consists of the cell, variable resistor and the fixed resistor। মানে কি, সেল, ভেরিয়েবল রেজিস্টর আর ফিক্সড রেজিস্টর, এইগুলাকে নিয়ে ক্লোজড লুপ কোনটা, এই 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 নাকি, এই যে গ্রিন কালার দিয়ে যে লুপটা আঁকলাম এটা কি হইলো, তারা প্রথমে যে লুপের কথাটা বলছে এইটা মার্ক করছি না আনিসা, যে সেল, ফিক্সড রেজিস্টর আর ভেরিয়েবল রেজিস্টর এগুলাকে কভার করা যে লুপটা। তো তাহলে গ্রিন কালার দিয়ে যে লুপটা, এই লুপটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। কেমন দেখো, we know V3 must be equal to 0.85। কিভাবে, because এই ফিক্সড রেজিস্টর আর এই বাল্ব তারা তো কি আছে, একজন আরেকজনের সাথে প্যারালেলে আছে না। তো তারা যদি একজন আরেকজনের সাথে প্যারালেলে থাকে, আমরা তো মাত্র দেখে আসলাম যে প্যারালেলে দোনোজনের ভোল্টেজ কি হয়, সমান সমান হয়, তাই তো নাফিস? সো তাহলে V3 আর V4 কি হবে, সমান সমান। তো V4 যদি 0.85 হয়, যে ভোল্টমিটার থেকে আমাদের রিডিং আসতেছে, তো তাহলে V3 ও কত হবে, ইকুয়াল অ্যামাউন্টের। তো তাহলে এই কথাটা বলছে যে we know V3 must be equal to what, 0.85 volt। কেন, এই যে as all parallel branches must have the same voltage and it is parallel to V4। সো তাহলে যেহেতু সে V4 এর প্যারালেলে আছে, সো তাহলে V4 আর V3 কি হবে, সমান সমান হবে। এখন বলতেছে কি, if you move clockwise around the loop, তো তাহলে আমরা লুপটা দিয়ে কোন ডিরেকশনে ঘুরবো, ক্লকওয়াইজ ঘুরবো। সেল থেকে শুরু করব, ঠিক আছে, যে সেল থেকে এরকম শুরু করে, সরি, সেল থেকে এরকম শুরু করে এই ক্লকওয়াইজ যাব। এইখানে আমাদের কারেন্টটা অপোজিট ডিরেকশনে যাওয়ার কোনো জায়গা নাই, কারেন্ট অলওয়েজ সবগুলা, কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন কি আছে, সব জায়গায় আমাদের এখানে সেম আছে না রাফিন? আমি পার্পল কালার দিয়ে লুপের ডিরেকশনটা আঁকছি, আর তারা সার্কিটে অলরেডি কারেন্টের ডিরেকশনটা ড্র করে রাখছে। তো বলতেছে কি দেখো, যে if you move clockwise around the loop and start at the cell is the only EMF। মানে সেলের জায়গাতেই অনলি কি হবে, ভোল্টেজটা রাইজ করবে। সো the sum of all EMFs is 3 volt। সো তাহলে সেলটাই যেহেতু একমাত্র জায়গা যেখানে ভোল্টেজটা রাইজ করবে, সো তাহলে ভোল্টেজ রাইজের অ্যামাউন্ট কত, 3 volt। Following the same route to sum the potential differences। তো ভোল্টেজ রাইজ তো আমরা নোট ডাউন করছি, এখন ভোল্টেজ ফল হচ্ছে কোন কোন জায়গায়, ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে আর ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে। তো তাহলে we ignore the cell as it is an EMF not a PD। মানে বুঝাচ্ছে যে এখানে ভোল্টেজ রাইজ হচ্ছে, এখানে ভোল্টেজ ইউজ আপ হচ্ছে না। তো তাহলে কি, this means that the sum of the PDs will be what, fixed রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ V3, আর এখানে ভুলে তারা V4 লিখছে, এটা আসলে V2 হবে। ঠিক আছে, এখানে স্টুডেন্ট বুকে হালকা একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা কত হবে, V2।
আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা যেটা ডিসকাস করতেছিলাম যে প্রথমে গ্রিন কালার দিয়ে যে লুপটা ড্র করছি, যে সেল, ফিক্সড রেজিস্টার আর ভেরিয়েবল রেজিস্টার দিয়ে বানানো যে লুপটা হয়, এই লুপটা নিয়ে যখন আমরা কনসিডার করতেছি, এন্ড উই উইল বি গোইং ইন হুইচ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন স্টার্টিং ফ্রম দ্য সেল। সো তাহলে এখানের জন্য আমাদের কি টোটাল ভোল্টেজ রাইজ হচ্ছে জাস্ট আমাদের সেলের ওখানে, দ্যাট ইজ 3 ভোল্ট। সো তাহলে টোটাল ভোল্টেজ ফলের সামেশনও কি হবে, 3 ভোল্ট হবে। তো ওই ব্যাপারটা আমরা চেক করতেছি যে দেখো V3 আর V4, তাই কি বলে V3 আর V2, এই দুইটা হলো জায়গা কি, এই দুইটা হলো পিডি ফলের জায়গা। তো তাহলে এই দুইটার সামেশন, যে V3 হলো 0.85 আর V2 হলো 2.15। তো তাহলে দুইটার সামেশন মিলে কি হচ্ছে, টোটাল ভোল্টেজ রাইজের সমান হচ্ছে। সো তাহলে উই ক্যান জাস্টিফাই দ্যাট এটা কি লুপ রুলটা আমাদের অ্যাকচুয়ালি ঠিক আছে, বা লুপ রুলটা আমরা কি করতে পারি, ক্যালকুলেশনের জন্য এরকম অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো এখন এখানের জন্য আবার কি বলতেছে, আচ্ছা ফার্স্টে এটা তো দেখাইলাম, এটা নিয়ে হোপফুলি কারো কোনো সমস্যা নাই, এটা একদম বেসিক ব্যাপার। এখন কি বলতেছে দেখো, as the current is flowing in the same direction through the cell and both the variable resistor and the fixed resistor, these voltages are all in the same direction, so sum of EMF is equal to sum of PD। মানে কি বলতেছে যে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন তো এখানের মধ্যে সব জায়গায় সেম, তাই তো? তো তাহলে এখানের জন্য আমাদের কি হবে, সাম অফ ভোল্টেজ রাইজ আর সাম অফ ভোল্টেজ ফল আমাদের এরকম সমান সমান আসতেছে। অপোজিট ডিরেকশন হইলে পরে তখন আমাদের একটু একটা কাহিনী করা লাগে, কি কাহিনী, পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজের কাহিনী। ওই ব্যাপারটা এখন আমরা দেখব, ঠিক আছে? তো কারো তো এটা নিয়ে মাত্র যেটা দেখালাম, এটা নিয়ে কোনো কনফিউশন নাই আছে? না ভাইয়া। ওকে, তো এখন আমি একটু এটা মুছে তারা যেই লুপটা নিয়ে কথা বলতে বলবে ওইটা নিয়ে দেখবো, ঠিক আছে? এই তো এখন বলতেছে নেক্সট কনসিডার কি, নেক্সট কনসিডার just the closed loop containing what, containing the fixed resistor and the lamp। মানে ল্যাম্প আর ফিক্সড রেজিস্টার মিলায় যেই ক্লোজড লুপটা হয়, কোনটা, এইটা একটা লুপ হয় না নাকি? সো এই ফিক্সড রেজিস্টার আর ল্যাম্প দিয়ে বানানো যে ক্লোজড লুপটা হয়, এই লুপটা এখন কনসিডার করতে বললো, ঠিক আছে? তো এখন এখানের জন্য আমরা দেখব যে কিভাবে কি কনসিডারেশনে নিতে হবে, বা ক্লকওয়াইজ গেলে কেমন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কেমন হয়, এইসব ব্যাপারগুলো এখন দেখবো আমরা। সো বলতেছে কি দেখো, if EMF কি বলে, sum of EMF is equal to sum of PD and there are no EMF, তো তার মানে কি the PD must total zero। যেহেতু আমাদের কি হচ্ছে এখানের মধ্যে বুঝাইছে এটা কি আনিসা, এই যে আমরা লুপটা আঁকলাম গ্রিন কালার দিয়ে, কে কে আছে, একটা ফিক্সড রেজিস্টার আর একটা ল্যাম্প। তো এই দুইটা কি কেউ কি ভোল্টেজ রাইজ করাইতে পারে, কেউ কি ইএমএফ সাপ্লাই করে এখানে? না। দুজনে ভোল্টেজ শুধু ইউজ করে, রাইট? সো তাহলে ভোল্টেজটা ইউজ করতেছে, দ্যাটস ভেরি গুড, কিন্তু এখানের মধ্যে কি হবে, ওই দুইটা ভোল্টেজের সামেশন করলে পরে জিরো আসবে। তো দুইটা নাম্বার অ্যাড করলে জিরো কিভাবে হয়, যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ নাম্বার পজিটিভ এন্ড নেগেটিভ তুমি অ্যাড করো, তাহলে পরেই না সেনা কি হবে, সামেশনটা জিরো হবে নাকি? দুইটা নাম্বার যদি তুমি অ্যাড করো, এটাকে জিরো বানানোর জন্য হোয়াট নিডস টু হ্যাপেন, যে কোনো একটাকে নেগেটিভ হওয়া লাগবে। সো এমন হলো ব্যাপার। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি কি বলতেছে। স্টার্টিং এট পয়েন্ট এ, তো পয়েন্ট এ থেকে শুরু করতে বললো, কোন ডিরেকশনে, এন্ড মুভিং ক্লকওয়াইজ অ্যারাউন্ড দ্য লুপ। তো তাহলে পয়েন্ট এ থেকে শুরু করে কি করব আমরা, ক্লকওয়াইজ ডিরেকশনে যাব। তো তাহলে এই যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করতেছি, এটা কি, ব্লু কালার দিয়ে যেটা ড্র করতেছি এটা হলো ডিরেকশন অফ দ্য লুপ। আর ওই যে ব্ল্যাক কালার দিয়ে দেখো, এই যে এখানে ব্ল্যাক কালার দিয়ে ড্র করা আছে না, এগুলা কি,
এগুলো হলো কারেন্টের ডিরেকশন, তাই না? ব্ল্যাক কালার দিয়ে যে ড্র করে এগুলো হলো কারেন্টের ডিরেকশন, আর ব্লু কালার দিয়ে আমি যেটা ড্র করলাম ওইটা কি, লুপের ডিরেকশন। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি? না নাই। ওকে, তো তাহলে এখানের জন্য দেখো একটা জায়গায় কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন সেম। কোনটার জন্য? ল্যাম্পের জন্য, তাই না? ল্যাম্পের জন্য বা বাল্বের জন্য ডিরেকশন অফ লুপ আর ডিরেকশন অফ কারেন্ট সেম ডিরেকশনে। আর ফিক্স রেজিস্টরের জন্য কি? ফিক্স রেজিস্টরের জন্য ডিরেকশন অফ লুপ আর ডিরেকশন অফ কারেন্ট হলো অপোজিট ডিরেকশনে। সো তাহলে V3 টা হবে হলো নেগেটিভ আর V4 টা হবে হলো ইকুয়াল অ্যামাউন্টের কিন্তু পজিটিভ। একটা নেগেটিভ হলে একটা পজিটিভ হলো, রিজনটা কি? মাত্র অলরেডি বলে আসছি, রিজনটা হলো কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন কেমন কি হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি তারা কি বলতেছে, দেখো, the current moves through the lamp which is measured at V is equal to 0.85 volt, যে ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ হলো 0.85, continuing to point B and then up to and then back up, মানে যে পয়েন্ট বি থেকে দেন আবার লুপটা কোন দিকে যাচ্ছে, উপরে যাচ্ছে। তো এই কথা বললো, up the to complete the loop at A means that going through the fixed resistor against the flow of current, এই যে ফিক্সড রেজিস্টরের ভিতরে কারেন্টের ডিরেকশনটা কি, লুপের ডিরেকশনের অপোজিট। সো তাহলে V3 টা কি হবে? V3 টা হবে নেগেটিভ, ইকুয়াল অ্যামাউন্টের কত, 0.85 কিন্তু মাইনাস। সো তাহলে এই ব্যাপারটা V3 প্লাস V4 মিলে হইতে হবে 0। সো তাহলে V3 হলো নেগেটিভ, V4 হলো পজিটিভ। এটা নেগেটিভ কেন? ডিরেকশন অফ কারেন্ট আর ডিরেকশন অফ লুপ হলো অপোজিট। এটা পজিটিভ কেন? ডিরেকশন অফ কারেন্ট এন্ড ডিরেকশন অফ লুপ হলো সেম, এর জন্য। এন্ড তাদের সামেশনটা 0 হইতে হবে কেন? বিকজ তারা মিলে যে লুপটা বানাইছে এইখানে তো কোনো কি নাই, যেহেতু কোনো ইএমএফ নাই। এই যে বলতেছে কি, যে সাম অফ ইএমএফ ইজ ইকুয়াল টু কি হইতে হবে, সাম অফ পিডি হইতে হবে। এখন সিন্স দেয়ার আর নো ইএমএফ, মানে সাম অফ ইএমএফ কত আনিসা? যদি কোনো ইএমএফ সোর্স না থাকে ওই লুপে, তো তার মানে ইএমএফ হলো 0 নাকি? হ্যাঁ। তো তাহলে সাম অফ ইএমএফ ইজ ইকুয়াল টু সাম অফ পিডি। সো ইএমএফ এর কোনো সোর্সই নাই, সো তাহলে সাম অফ ইএমএফ হলো 0। সো তাহলে সাম অফ পিডি কি হইতে হবে, 0ই হইতে হবে। এখন সাম অফ পিডি 0 হবে কিভাবে? যদি একটা পিডি পজিটিভ হয় আর একটা পিডি নেগেটিভ হয়, তাই না? সো তাহলে ইকুয়াল অ্যামাউন্টের পজিটিভ এন্ড নেগেটিভ পিডি সাম আপ করলে পরে সাম অফ পিডিটাও আমরা কি পাবো, 0 পাবো। ওই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে শো করছি, ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে, যে আমরা এই ফিক্সড রেজিস্টর আর এই ল্যাম্পের লুপটা নিয়ে কি কাজ করলাম? ওকে, সো এখন তোমাদের এই লুপটা ভোল্টেজেস রুল উইথ ক্যালকুলেটেড পিডিস, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু রিডিং করবা। এটা আমরা নেক্সট ক্লাসে একবার রিক্যাপ করব, বাট তোমরা নিজের আগে থেকে পড়ে রাখলে এই জিনিসটা আমরা সুন্দর মতো গ্লস ওভার করে যাইতে পারবো আর কি, ঠিক আছে? তো তাহলে তোমাদের সানডের জন্য একটা টাস্ক থাকবে, এই প্যারাগ্রাফটা একটু দেখে রাখবা। পেজ নাম্বার 179 এর ভোল্টেজেস রুল উইথ ক্যালকুলেটেড পিডিস, এটা এখানের মধ্যে অনেক সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে, অনেক মজা পাবা। বাট নিজেরা পড়ে যদি বুঝে যাও ওইটা তোমাদের জন্য আরো ভালো হবে আর কি, ঠিক আছে? তো আমরা ক্লাসটা এখন এখানের মধ্যে শেষ করব, কিন্তু কালকে তোমাদের ক্লাস আছে, বুকলেট সলভিং ক্লাস দুপুর 3টা বাজে, ঠিক আছে? দুপুর 3টা থেকে আমরা বিকাল 5টা পর্যন্ত বুকলেট সলভিং ক্লাস করব। ওখানের মধ্যে তোমাদের ইউনিট 1 বুকলেটের যেই এমসিকিউ গুলি সলভ করতেছো ওই এমসিকিউ গুলা নিয়ে আমরা প্রবলেম সলভিং করব, যে সিরিয়াল ওয়াইজ আমরা যাব পেজ বাই পেজ, যে আমি ওরকম গেলাম পেজ নাম্বার 10 এ কারো কোনো প্রবলেম আছে নাকি নাই, দেন পেজ নাম্বার 11 এ যাব, এরকম
সিরিয়াল ওয়াইজ যাইতে থাকবো। এই ফ্রাইডেতে যদি সবার প্রবলেম শেষ না হয় তো তাহলে আমরা নেক্সট ফ্রাইডেতে সলভ করব। দেন ইভেন্চুয়ালি যখন শেষ হয়ে যাবে এমসিকিউ গুলা, দেন ওইটার উপরে আমরা একটা বড় টেস্ট দিব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ।